আরএস ভিলা, সেই গেস্ট রুম যার ওয়াশরুম থেকে একটু আগে যাহারা পালিয়েছিল। তবে গেস্ট রুম আর আগের মতো নেই, সেখানে এখন আর বিছানা এবং অন্যান্য আসবাবপত্র কিছুই নেই, সব কিছু সরিয়ে ফেলা হয়েছে। পুরো খালি রুমের সামনে দাঁড়িয়ে আছে একটি বিশাল সোনার খাঁচা, একটা রূপকথার স্বপ্নের যেন। খাঁচাটি মানুষের চেয়েও অনেক উঁচু, ছাদের উচ্চতা প্রায় 8 ফুট, আর ভেতরের জায়গাটা এতটাই প্রশস্ত যে একজন মানুষ অনায়াসে সেখানে দাঁড়াতে, বসতে কিংবা শুয়ে আরাম করে কাটাতে পারে। পুরো খাঁচাটি তৈরি হয়েছে খাঁটি সোনার পাত দিয়ে, সোনার গায়ে সূক্ষ্ম কারুকাজ, কখনো ফুলের নকশা, কখনো জ্যামিতিক অলংকার। সূর্যের আলো পড়লে খাঁচার চারপাশে ঝলমল করে ওঠে, যেন স্বর্ণ রশির চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। খাঁচার গ্রিলগুলো মোটা এবং শক্ত, কিন্তু তাতে সূক্ষ্মতা ও সৌন্দর্যের কমতি নেই। প্রতিটি রড যেন শিল্পীর হাতে তৈরি এক একটা সোনালি কলার মতো বাঁকানো। দরজাটাও সোনার তালাবদ্ধ করা যায়। সোনালি গেট খুলে যখন ভেতরে প্রবেশ করা হয়, মনে হয় যেন কোনো স্বপ্নপুরীর চোখাটে পা পড়েছে। ভেতরের মাঝে মোটা নরম সাদা কার্পেট দিয়ে মোড়া, যেন মেঘের উপর পা পড়ছে। তার উপর ছড়িয়ে আছে সোনালি ও কাশ্মীর নকশার মখমলের গদি ও বালিশ, একটা বড় আরামদায়ক গদি যাতে কেউ ইচ্ছা মতো শুয়ে বা বসে সময় কাটাতে পারে। খাঁচার এক কোণায় ছোট্ট একটি বিশাল বহুল সোনার টেবিল, তার উপরে কাচের জগে ঠান্ডা পানির ব্যবস্থা, সাথে কিছু ফল রাখা আছে রূপালি প্লেটের উপর। আর এক কোণায় আছে একটি ছোট্ট বুকশেলফ, যেখানে কয়েকটি কবিতার বই, ডায়েরি আর এক জোড়া ঝলমলে সোনালির কলম রাখা। তবে এই খাঁচায় আজ কোনো পাখি রাখা নেই, রাখা হয়েছে জাহারাকে। সে খাঁচার মধ্যে বসে কাঁদছে আর ভাবছে একটু আগে ঘটে যাওয়া সব ভয়ঙ্কর ঘটনা। ফ্ল্যাশব্যাক। আজানের গাড়ি থামে আরএস ভিলার সামনে। আজান গাড়ি থেকে নেমে জাহারাকেও জোর করে নামায়, এরপর আদিবকে কিছু ইশারা করে সে জাহারাকে নিয়ে ভেতরে চলে যায়, আর আদিব রায়ানকে নিয়ে বেসমেন্টের দিকে যায়। জাহারাকে নিয়ে হল রুমে প্রবেশ করতেই জাহারা ছোটার জন্য অনেক চেষ্টা করতে থাকে, তাই আজান বিরক্ত হয়ে জাহারাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দেয়, আর জাহারা আজানের থেকে দূরে গিয়ে চেঁচিয়ে বলে, আমাকে যেতে দিন, আমি আপনার সাথে থাকতে চাই না। আপনার মতো পাপিষ্ঠ পুরুষের পাপের রাজ্যে আমি নিজেকে ধ্বংস করতে চাই না। আপনি থাকুন আপনার পাপের রাজ্য নিয়ে। জাহারা এবার গলার স্বর তুলে বলে, নো, ইউ কন্ট্রোলড মি লাইক অলওয়েজ। আই ক্যান্ট লিভ লাইক দিস এনিমোর। আই ওয়ান্ট আ ডিভোর্স। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। আজানের মুখ ফ্যাকাশে হয়ে আসে, তারপর তার চোখ ধীরে ধীরে জমে ওঠে উগ্র আগুন। সে এক ধাক্কায় টেবিলের উপরে রাখা ফুলদানি ছুঁড়ে ফেলে দেয়। ঝনঝন শব্দে কাঁচ ভাঙে। জাহারার কাছে গিয়ে জাহারার চোয়াল চেপে ধরে। এরপর আজান চিৎকার করে উঠে বলে, ডিভোর্স? ইউ থিঙ্ক ইউ ক্যান জাস্ট ওয়াক অ্যাওয়ে ফ্রম মি? তুমি আমার ব্লাড রোজ, আমার। আমি কোনো জামার মতো না আছে যেটা পরলে আর ছুঁড়ে ফেলে দিলে। আমি সব কিছু তোমার জন্য তৈরি করেছিলাম, তোমাকে আমার দুনিয়া বানিয়েছিলাম। এরপর জাহারাকে ছেড়ে পাশে থাকা টিভির রিমোট ছুঁড়ে মারে। সাইডে জাহারার কিছু গল্পের বই ছিল, সেসবও ফেলে দেয় নিচে। টিভির নিচের ড্রয়ারের গ্লাস ফ্রেমে ঘুষি মেরে দেয়, কাজ চূর্ণ হয়ে পড়ে মেঝেতে। আজান হাঁপাতে থাকে, ভেতরে যেন একটা আগ্নেয়গিরি ফুটছে, কিন্তু জাহারার দিকে সে একবারও হাত তোলে না, বরং হঠাৎ চুপচাপ হয়ে দাঁড়িয়ে পড়ে। তার গলা ফেটে আসে, নিচু স্বরে বলে, তুমি আমাকে ধ্বংস করতে চাও ব্লাড রোজ? ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমি নিজেই নিজেকে পুড়িয়ে ফেলি। জাহারা চুপচাপ দাঁড়িয়ে আজানের কাণ্ড দেখছে। সে তো কথাটা রাগের মাথায় শুধু বলে ফেলেছিল, মন থেকে বলেনি। তার জন্য আজান এমন ধ্বংসলীলা চালাবে সে বুঝতে পারেনি। এর মাঝেই হঠাৎ আজান কাচের পাশে হাঁটু গেড়ে বসে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটা বড় টুকরোর দিকে। ধীরে ধীরে সেটা হাতে তুলে নেয়। জাহারা বুঝে যায় আজান কি করতে চাইছে, তাই সে চিৎকার করে বলে, আজান প্লিজ না, ওটা নামান।
আজান ধীরে কাচের ধারালো দিকটা নিজের হাতের উপর রাখে। আজানের চোখ শূন্যতা, গলার তীব্র কষ্ট। তুমি বুঝবে না ব্লাড রোজ, তোমার চলে যাওয়াটা আমার ভেতরটাকে শেষ করে দিচ্ছে। আজান, দয়া করে আমি যাচ্ছি না, প্লিজ এটা করবেন না। তুমি আমাকে ছুঁয়ে দিলে হয়তো এই যন্ত্রণাটা থেমে যাবে, কিন্তু তুমি আর আমাকে ছোবে না, তাই তো? সে কাজ দিয়ে নিজের হাত কাটে, রক্ত গড়িয়ে পড়ে। জাহারা কাঁদতে কাঁদতে ছুটে আসে, তার হাতটা চেপে ধরে। আজান, পাগল হয়ে গেছেন আপনি, আমি ডক্টর ডাকছি। তুমি আমাকে ছেড়ে গেলে আমি শুধু রক্ত নয়, নিজেকে হারিয়ে ফেলবো। জাহারা আজানকে যেই নিয়ে যেতে চায় ব্যান্ডেজ করার জন্য, ঠিক তখনই আজানের মুখ আবারও লাল হয়ে ওঠে। সে ভয়ঙ্কর চেহারা দেখলে যে কেউ বলবে কোনো সাইকো। আজানের মাথায় শুধু একটাই কথা ঘুরছে, জাহারা তাকে ডিভোর্স দিতে চাইছে। সে এক হাত দিয়ে জাহারার এক হাত শক্ত করে ধরে এরপর তাকে টানতে টানতে নিয়ে যায় সেই গেস্ট রুমে, আর সেখানে খাঁচায় তাকে বন্দি করে দিয়ে চলে যায় কোথাও। বর্তমান জাহারা সব ভাবছে আর কাছে, নিজের জন্য না, আজানের জন্য। আজান এতটা রক্ত ঝরানোর পরও হাতে ব্যান্ডেজ না করে কথায় চলে গেল। সে এখন ভাবছে কেন সে বলল ডিভোর্সের কথা। সে তো শুধু আজানকে পাপের পথ থেকে ফেরানোর জন্য পালিয়েছিল, কিন্তু আজানের আঘাত এখন সহ্য হচ্ছে না। সে সেখানেই বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। বাড়ির এক কোণে বসে আছে আজান, তার হাতে মদের গ্লাস। চারিদিকে হই হুল্লোড়, গান বাজনা মধ্যে নিস্তব্ধ হয়ে বসে আছে আজান। তার হাতে কাটা থেকে রক্ত এখনো ঝরেই যাচ্ছে। আজান হাতে থাকা মদটুকু দিয়ে রক্তগুলো ধুয়ে ফেলে, কিন্তু তবুও হাতের রক্ত ঝরা কমে না। সেখান থেকে অনবরত রক্ত ঝরতেই থাকে। আজানের সেই দিকে তেমন একটা খেয়াল নেই, তার ধ্যান জুড়ে তো শুধু জাহারাই। জাহারার বলা একটা কথাই শুধু তার কানে বারবার বাজছে, আই ওয়ান্ট এ ডিভোর্স। যত বেশি এই কথাটা মনে পড়ছে তত বেশি তার মদ খাওয়া আরও বাড়ছে। একের পর এক গ্লাস শেষ করে ফেলছে। আজানের চোখ টলমলে লাল, নেশাগ্রস্তর মতো সে নেশায় ঝিমছে, কিন্তু তবুও সে নেশা করেই যাচ্ছে। রাত 2টা, বাহিরে পূর্ণিমা। বড় খাঁচার কাছে চাঁদের আলো পড়ে একরকম রহস্যময় আলোর রেখা তৈরি করেছে। যাহারা ঘুমাচ্ছে খাঁচায়, হঠাৎ দরজার তালার শব্দ হয়। সে শব্দে ঘুম ভেঙে যায় জাহারার। দেখতে পায় আজান দাঁড়িয়ে আছে, চোখ লাল, গায়ে মদের তীব্র গন্ধ, হাতের রক্ত শুকিয়ে আছে এখন। জাহারা বুঝে যায় আজান মদ খেয়ে এসেছে। তুমি জানো আমি কতটা তোমার জন্য পাগল? কেউ তোমাকে ছুঁয়েছে, আমি তা সহ্য করতে পারি না। সে জাহারার কাছে এসে হাঁটু গেড়ে বসে চুল ছুঁয়ে বলে, তোমাকে ছুঁতে চাই আজ, শুধু আজ, যেন আমি আবার মানুষ হয়ে উঠি। জাহারা বুঝে যায় আজান কি আবদার করছে, তাই সে বলে, আজান, আপনার হাতে তো জাহারার কথাটা শেষ করার আগেই আজান তার ঠোঁটে আঙ্গুল রাখে, এরপর বলে, ব্লাড রোজ, এখন কিচ্ছু শুনতে চাই না, শুধু তোমাকে চাই, প্লিজ। জাহারা ভাবে আজানকে বাধা দিলে যদি আবার নিজেকে আঘাত করে, তাই সে আর বাধা দেয় না। ধীরে তার নিঃশ্বাস গাঢ় হয়। আজান তাকে জড়িয়ে ধরে, যেন একটা ভাঙ্গা মানুষ ভর করছে। দুজনের দৃষ্টি মিলে, কোনো কথা নেই, শুধু চাপা কান্নার মতো এক ধরনের বোঝাপড়া। তারা একে অপরের খুব কাছাকাছি আসে, কাচের চারপাশের ছায়া পড়ে। জাহারা আজানের কাঁধে মুখ রাখে, আর আজান তার ঠোঁটে হালকা ছোঁয়া দেয়। তাদের শরীর ধীরে ধীরে এক হয়ে যায়, কিন্তু তারা উত্তেজনায় নয়, বরং এক ধরনের অভিমানের মধ্যে আশ্রয় খোঁজার যন্ত্রণা। দুজনের নিঃশ্বাস মিলিয়ে যায়। কাচের খাঁচার ভেতরে শুধুই দম বন্ধ করা এক ধরনের ভালোবাসা, ভেঙে যাওয়া মানুষদের অন্ধকারের মিলন। আজান আজ যেন একটু বেশি রুট হচ্ছে। জাহারার কষ্ট মাত্রাও বাড়ে, কিন্তু সে মুখ বুজে সহ্য করে নেয়। হঠাৎ আজান কানের কাছে ঝুঁকে সে নিচু গলায় ফিসফিস করে, I want something from you, Blood Rose. Not just your body, not just your breath. I want my child growing inside you. জাহারা কেঁপে ওঠে, তার হৃৎস্পন্দন থেমে যায়। এক মুহূর্তে সে বুঝে যায় আজানের এই মুহূর্তটা শুধু ভালোবাসার নয়, এটা এক ধরনের ঘেরাও। জাহারাকে নিজের কাছে বন্দি রাখার খেলা। সে ঠেলে দূরে যেতে চায়, কাপা কণ্ঠে ফিসফিস করে বলে, না আজান, এটা ঠিক না। তুমি এটা আমার বিরুদ্ধে, আমার ইচ্ছের বিরুদ্ধে কেন চাও? আজান তার কপালে ঠোঁট ছুঁয়ে রাখে, তার কণ্ঠ খুব ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন। Because I want to bind you to me. Not just in this moment, but for life.
তবে যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো, আমি যেন তোমার রক্তের ভেতরও থেকে যাই। জাহারার চোখ ভিজে ওঠে। সে বাধা দিতে চায়, কিন্তু এখন আর কোনো কিছু থামানোর মতো শক্তি তার শরীরে নেই। এই মুহূর্তে সে বুঝে যায় আজান যা চাইছে তা শুধু ভালোবাসা না, তার অস্তিত্বের দখল, তাকে বন্দি করে রাখার পথ। কিন্তু তার কাছে কিছু করার নেই। এভাবেই কেটে যায় রাত। সকালে ঘুম ভাঙতেই জাহারা নিজেকে বেসমেন্টে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। সে আচমকা ঘুম থেকে উঠে নিজেকে এরকম ভাবে বেসমেন্টে দেখতে পেয়ে অনেকটা ভয় পেয়ে যায়। তার উপর আবার তার সামনে আজান এসে কাঁধ বাঁকা করে মুচকি হেসে বলে। গুড মর্নিং বেবি। আজানের এমন আচমকা সামনে এসে পড়ায় জাহারা অনেকটা ঘাবড়ে যায়। আজান আর কিছু না বলে সোজা হাতে একটা ছুরি নিয়ে রায়ানের দিকে আগুন চোখে এগিয়ে যাচ্ছে। এটা দেখে জাহারা ভয়ে আজানকে চেঁচিয়ে বলে, আপনি কি করতে চলেছেন ওর সাথে? প্লিজ ওকে মারবেন না, ওর কোনো দোষ ছিল না। জাহারার নরম সুর আজানের কান অব্দি যেয়ে তো পৌঁছিয়েছিল, কিন্তু আজানকে শান্ত করতে পারেনি। আজানের হাতে থাকা ছুরিটা নিয়ে রায়ানের দিকে এগিয়ে যাচ্ছে। আজান যতই এগোচ্ছে জাহারার চেঁচানো তত বেশি বাড়ছে। সে এবার ভয়ে চেয়ার থেকে ছোটার জন্য চেষ্টা করছে। আজান সোজা গিয়ে রায়ানের একটা হাত তুলে নেয়। সে হাতকে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। একটা বাঁকা হাসির সাথে আজান রায়ানের দিকে তাকিয়ে বলে, এই হাতটা দিয়ে কালকে আমার ব্লাড রোজের হাত ধরেছিলে, তাই না? কথাটা বলে আজান রায়ানের হাতে কোপ বসিয়ে দেয়। তারপর পাগলের মতো হাতটাকে উড়াধুরা কোপাতে থাকে। মাংস যেভাবে কিমা করে ওরকম ভাবে হাতটাকে টুকরো টুকরো করে ফেলে। এটা দেখা মাত্রই জাহারা ভয়ে চোখ বন্ধ করে নেয় ও চেঁচিয়ে আবার বলে, প্লিজ আজান, রায়ানকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। প্লিজ ওকে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। প্লিজ এবারের মতো রায়ানকে ছেড়ে দিন, প্লিজ আজান। জাহারা কিছুতেই আজানকে শান্ত করতে পারছে না। ওইদিকে রায়ান ব্যথায় কাতরাচ্ছে। তার মুখ বাঁধা থাকার কারণে শুধু চিৎকার করতে পারছে না, গুনগুনানির আওয়াজ বের হচ্ছে। আজান রায়ানের চোখে চোখ রাখে। রায়ান সাথে সাথেই ভয়ে চোখ নামিয়ে নেয়। আজান আবারও মৃদু হেসে বলে, এই চোখ জোড়া দিয়ে তো আমার জানা থেকে তাকিয়েছিলে, তাই না? এখন যদি তোর দেখার জন্য চোখে না থাকে তখন কেমন হবে? চল তোকে আজ বোঝাই আজান আহান মির্জার জানে হাত দিলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। কথাটা বলে আজান রায়ানের চোখ জোড়া টেনে বের করে নিয়ে আসে নিজের হাতের তালুর উপর রেখে বাঁকা হাসির সাথে সেটাকে দেখতে থাকে। জাহারা এবার এ দৃশ্য দেখে বমি করে দেয় ও আজানকে চেঁচিয়ে বলে, থামুন প্লিজ আজান। কথাটা বলে জাহারা সেন্সলেস হয়ে পড়ে। আজান সাথে সাথে পেছনে ঘুরে ও বিড়বিড় করে রাগী কণ্ঠে বলে, ও শিট। এরপর সাথে সাথেই আজান দৌড়ে যেয়ে জাহারাকে ধরে মনে মনে বলে, ও ড্যাম ইট, কি করলি এটা? তোরা তো বেশি ব্লাড রোজকে ভয় দেখানোর দরকার কি ছিল? এখন ওর যদি কিছু হয় আমি কিন্তু নিজেকে ছাড়বো না। আজান নিজেকে মনে মনে এমনভাবে নিজেকে বকতে বকতে জাহারাকে কোলে নিয়ে উপরে আসে, তাকে ওয়াশরুমে নিয়ে যায় আর এরপর তাকে বাথটবে শুইয়ে দেয়। তারপর মুখে লেগে থাকা বমিগুলো পরিষ্কার করে এরপর তার পরনের জামা চেঞ্জ করে দেয়, যেটাতেও বমি লেগেছিল। এরপর তাকে গোসল করিয়ে দিতে থাকে। তখনই জাহারা একটু একটু জ্ঞান ফিরে। জাহারার জ্ঞান ফিরতেই সেই ভয়ঙ্কর কাহিনী মনে পড়ে যায়। সে এক চিৎকার দিয়ে আজানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আজান তাকে বুকে জড়িয়ে শান্ত করার জন্য নরম সুরে বলে, ব্লাড রোজ ভয় পায় না, আমি আছি তো, দেখো তুমি এখন সবচেয়ে নিরাপদ স্থানে আছো। আস্তে আস্তে চোখ মেলে তাকায়, দেখতে পায় আজানের বুকে আছে। আজানের দিকে তাকিয়ে সে বলে, প্লিজ ওকে মারবেন না আপনি আর। আজান জাহারাকে কিছু বলে না, শুধু মুচকি হেসে তাকে গোসল করিয়ে দিতে থাকে। এরপর গোসল শেষে জাহারাকে কোলে নিয়ে বেডরুমে আসে। জাহারাকে আয়নার সামনে বসিয়ে দেয়। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে জাহারার চুল শুকিয়ে দিতে থাকে। জাহারা আয়নায় দিয়ে শুধু আজানকেই দেখছে। একটু আগে কি ভয়ঙ্কর মানবতা, এখন কি শান্ত, এত সুন্দর করে তার যত্ন নিচ্ছে। দেখে কেউ বলবেই না এই মানুষটার মধ্যে একটা ভয়ঙ্কর রূপ আছে। আজানের কাজ শেষে জাহারাকে পুরো রেডি করিয়ে নিচে নিয়ে যায়। এরপর ব্রেকফাস্ট করিয়ে দেয়।
জাহারা ভাবে হয়তো আজান আর রায়ানকে পুরোপুরি মারবে না, শুধু তাকে দেখেছে আর শুয়েছে বলেই চোখ আর হাতে কেটেছে, এবার হয়তো ছেড়ে দেবে। তাই চুপচাপ আজানের সব কথা মানতে থাকে জাহারা। ব্রেকফাস্ট শেষ করে জাহারাকে নিয়ে যায় আবার সেই গেস্ট রুমে, সেই খাঁচার মধ্যে আটকানোর জন্য, কিন্তু জাহারা এবার বাধা দিয়ে বলে, প্লিজ আজান, আমায় আটকাবেন না, আমি এটার মধ্যে থাকতে চাই না। এই খাঁচায় তুমি থাকবে, এখানে কেউ তোমায় কষ্ট দিতে পারবে না। বাইরে দুনিয়া নোংরা, আমি তো নিজে নোংরা হয়ে গেছে। আপনি পাগল, এটা বদ্ধভূমির মতো ব্যবহার। ভালোবাসা কখনো কখনো পাগলামি হয়, তুমি নিরাপদ থাকবে, এটাই যথেষ্ট। জাহারা এবার ছুটে পালাতে চায়, কিন্তু আজান তাকে ধরে ফেলে। আপনি আমাকে কেবিনে পুরে রাখবেন? আমি আপনার কুকুর না। তুমি আমার পাখি, শুধু আমার। সে জাহারাকে খাঁচায় ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়, বাহির থেকে তালা লাগায়। জাহারা ভেতর থেকে চিৎকার করে দরজা ধাক্কায়। আজান, এটা অন্যায়, খুলে দিন। আপনি আমার জীবনের সব আলো নিভিয়ে দিচ্ছেন। তোমার আলো আমি যখন বুঝবে তখন হয়তো দেরি হয়ে যাবে। জাহারাকে খাঁচায় বন্দি করে আজান সোজা বেসমেন্টে চলে যায়। রায়ান নিজের জায়গায় বসে এখন ব্যথায় কাতরাচ্ছে, সে আত্মমরার মতো হয়ে গিয়েছে। আজান এসে রায়ানের সামনে দাঁড়ায়, এরপর মুখে বাঁকা হাসির সাথে বলে, তোর এই খারাপ মস্তিষ্কে আমার ব্লাড রোজকে নিয়ে ফোনটি পেতেছিলে, তাই না? এরপর রায়ানের মাথার মাঝ বরাবর একটা কোপ দেয়, তারপর ধারালো একটা ছুরি আজান নিজের হাতে তুলে নেয়। তারপর রায়ানের মাথার এক সাইডে গোল রাউন্ড করে খারাপভাবে কাটে ও সেই গোল গর্তে হাত ঢুকিয়ে রায়ানের মস্তিষ্কটা বের করে নিয়ে আসে। ততক্ষণে রায়ান অনেক আগেই মারা গিয়েছে। আজান মস্তিষ্কটা একটা বড় বয়মে ভরে বেসমেন্টে রেখে দেয় ও আদিবকে হুকুম করে এই লাশটাকে সুন্দর করে প্যাক করে মিসেস মির্জার কাছে পাঠিয়ে দেওয়া হোক। মির্জা ভিলার সামনে আজ শোকের ছায়া বইছে, চারিদিকে পুলিশ, র্যাব, মিডিয়া, বাড়ি ভর্তি লোকজন। মিসেস হুমায়ুন আহাজারিতে পুরো বাড়ি যেন ভারী হয়ে উঠেছে। কেউ এখনো জানে না এত বিশ্রীভাবে রায়ানকে কে মেরেছে, কী কারণেই বা তাকে মারা হয়েছে। পুলিশদের ইনকোয়ারি চলছে, চারিদিকে রিপোর্টার বলাবলি করছে হুমায়ুন মির্জার ছেলেকে খুন করা হয়েছে। আসলে খুনের পেছনে কার হাত থাকতে পারে, কার এত বড় সাহস যে কিনা হুমায়ুন মির্জার মতো লোকের ছেলেকে এত নির্মমভাবে খুন করতে পারে, আর খুনের পিছনে কারণই বা কী হতে পারে, আর এত নির্মমভাবে একটা মানুষ কেনই অন্য একটা মানুষকে খুন করলো, এ খুনের পেছনে আসল রহস্যটা কি? সকলের মনে প্রশ্ন থাকলেও মিসেস হুমায়ুন নিজের চোখে শুধু প্রতিশোধের আগুন, আর কেউ না বুঝতে পারলেও সে বুঝতে পেরেছে খুনের পেছনে কার হাত আছে, আর কেই বা এত নির্মমভাবে তার ছেলেকে খুন করেছে আর কেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ ডেড বডিটা নিয়ে চলে যায়। মানুষের নানান কথা, ছেলে হারানোর শোক, এইসব কিছু হুমায়ুন মির্জা সহ্য করতে পারছে না। তাই সে উঠে নিজের রুমে চলে যায়, রুমের দরজা বন্ধ করে দেয়। সে কিছুক্ষণ একা থাকতে চায়। আর অন্যদিকে হুমায়ুন মির্জা কাঁদতে কাঁদতে তার বড় ছেলেকে কল করে। হুমায়ুন মির্জার কল পেতেই আজান কলটা রিসিভ করে নেয়। আজান কল রিসিভ করতেই হুমায়ুন কান্না ভরা সুরে তাকে জানায়, তো তোমার ছোট ভাই আর নেই। যদি তার জন্য তোমার মনে এক বিন্দু মায়া থেকে থাকে, তাহলে তাহলে সে শেষবারের মতো তাকে একবার দেখে যেও। আজান মুখ বাঁকিয়ে হাসে, সাথে বলে, অফকোর্স মিস্টার মির্জা, আমার ছোট ভাই মরেছে বলে কথা, আর তাকে আমি দেখতে যাব না? আপনি অন্তত একটা বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারেন, তার শেষ কাজটুকু আমি নিজের হাতে করব। এই প্রথমবারের মতো আজান হুমায়ুন মির্জার সাথে এরকম ভালোভাবে কথা বলছে। হুমায়ুন মির্জা খুশি হয়ে যায় আজানের কথা শুনে। যাক, অন্তত আজান তার ভাইয়ের প্রতি এতটুকু মায়া তো আছে। দুঃখের মধ্যেও এই খবরটা পেয়ে হুমায়ুন মির্জার দুঃখটা কিছুটা কমে গিয়েছে। আজান জাহারাকে আবার খাঁচায় বন্দি করে রেখে কিছুক্ষণের মধ্যেই মির্জা ভিলার সামনে এসে পৌঁছায়। আজানের গাড়ি এসে থামতেই রিপোর্টারদের ভিড় তার গাড়ির সামনে। আজান গাড়ি থেকে নামতেই সকল রিপোর্টাররা হাজারো প্রশ্ন ছুঁড়ে মারে তার দিকে। কেউ জিজ্ঞেস করে, মিস্টার আজান আহান মির্জা, আপনার কি মনে হয় রায়ান তো আপনার ভাই, তাই না? তাহলে তাকে এমন নির্মমভাবে কে হত্যা করতে পারে? আপনার কি মনে হয় এই হত্যার পেছনে কার হাত থাকতে পারে? কে বা কেন আপনার ভাইকে এত নির্মমভাবে হত্যা করলো? প্লিজ কিছু বলুন, আপনার অনুভূতি শেয়ার করুন আমাদের সাথে।
আমি খুবই দুঃখিত আমার ভাইয়ের মৃত্যুতে। হয়তো আমাদের বিজনেস রাইভালদের মধ্যে কোনো শত্রু হতে পারে। হয়তো রায়ানের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, আর তাই সে রায়ানকে মেরেছে। আমার কাছে এমনটাই মনে হচ্ছে। তবে হ্যাঁ, যে বা যারা এই হত্যার পেছনে আছে, আমি কথা দিচ্ছি আমি তাদের ঠিকই খুঁজে বের করব, শাস্তি দিয়ে ছাড়ব। আর হ্যাঁ, প্লিজ, এই শোকের মহলে আপনারা আমাদের প্রশ্নের সম্মুখীন করে আর বেশি আমাদের শোকটা বাড়িয়ে দিচ্ছেন। এমনিতে আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের কারোর মন মানসিকতা তেমনটা ভালো নেই। তা প্লিজ দয়া করে আপনারা আর নতুন করে আমাদের কোনো প্রশ্নের সম্মুখীন করবেন না। কথাটা বলে আজান সোজা বাড়ির ভেতরে ঢুকে যায়। তখন মিসেস হুমায়ুন মির্জা ড্রয়িং রুমে বসেছিল। আজানকে দেখতে পেয়ে তার রাগ আরও বেশি বেড়ে যায়। শেষে সোজা আজানের গালে একটা চর মারতেই যাবে, কিন্তু ঠিক তার আগেই আজান তার হাত ধরে নেয় ও তার কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ডিয়ার মিসেস হুমায়ুন মির্জা, আমার গিফটটা কেমন লাগলো? অফকোর্স আমি জানি কেউ বুঝতে না পারলেও আপনি সবটাই বুঝতে পেরেছেন। তাই এবার নিজের এক্সপিরিয়েন্সে বলেন, কেমন লাগছে আপনার? কথাগুলো বলে আজান মিসেস মির্জাকে ছেড়ে দেয়। ও কিছুটা অদ্ভুতভাবে হাসতে থাকে। মিসেস হুমায়ুন মির্জার রাগে গর্জন করতে করতে বলে, আমি তোমাকে ছাড়বো না, ধ্বংস করে দেব আমার ছেলেকে মারার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুমি এবার বুঝবে তুমি কার সাথে পাঙ্গা নিতে যে এসেছো। তাই আমার মাকে মেরেছিল না? তার শাস্তি হয়তো নিশ্চয়ই আপনি পেয়ে গিয়েছেন। আরও পাওয়া এখনও বাকি আছে। আর হ্যাঁ, এই আজান আহান মির্জার আপনি কিছুই করতে পারবেন না। শুধু আপনি কেন, আপনার মতো হাজার জন আসলেও না এই আজান আহান মির্জার বালও বাঁকা করতে পারবে না। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ড মিস্টার হুমায়ুন মির্জা কোথায়? ওনাকে তো দেখছি না, যিনি আমাকে এখানে ডেকেছেন। আর এখন তিনি গায়েব হয়ে পড়েছেন নাকি আপনার ছেলের মতো তাকেও কেউ? আজান আর কোনো কথা বলে না, শুধু জোরে জোরে হেসে দেয় ও হাসতে হাসতে বলে, আপনি চালাক আছেন তো, বাকিটা আপনি বুঝে নেন। কথাটা বলে আজান জোরে জোরে ডাকতে থাকে মিস্টার হুমায়ুন মির্জা, মিস্টার হুমায়ুন মির্জা বলে। তখন মিস্টার হুমায়ুন মির্জা ছাদে ছিল। আজানের ডাক শুনতেই সে ছাদ থেকে নেমে এসে খুশিতে আজানকে জড়িয়ে ধরে ও বলে, ওয়েলকাম মাই সন ইন মাই হাউস। আজান মুস্কি হেসে মনে মনে বলে, আপনি কাকে ওয়েলকাম করছেন সেটা আপনি নিজেও জানেন না। জানি না মানুষ নিজের বিপদ কিভাবে নিজে ডেকে আনতে পারে, কিন্তু এটা বোধহয় আপনাকে দেখে শেখা উচিত। আজানের মেজাজটা আজ ফুরফুরে, তাই সে আজ হুমায়ুন মির্জার সাথে ভালো ব্যবহার করছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ নিজের সমস্ত ইনকোয়ারি কাজ শেষ করে লাশটাকে নিয়ে মির্জা ভিলায় ফিরে আসে। রায়ানের লাশ আসতেই আজান ও সবাই লাশটার সামনে যে দাঁড়ায়। সবার আড়ালে আজানের মুখে মৃদু হাসি। এরপর রায়ানের গোসল ও জানালার কাজ শেষ করা হয়। রায়ানের দাফন কাফনের কাজ শেষ হয়। রায়ানের কবরের সামনে দাঁড়িয়ে আছে আজান, তার মুখে বাঁকা হাসি ও মনে মনে বলে, এনজয় ইউর টাইম ইন হেল ডিয়ার মাই লিটল ব্রাদার। মির্জা বাড়ি থেকে ফিরে আজান জাহারাকে খাঁচা থেকে বের করে, কিন্তু জাহারা তার সাথে একটা কথাও বলে না। আগে তাও একটু একটু কথা বলতো, কিন্তু খাঁচায় বন্দি করার পর থেকে জাহারা একদমই আজানের সাথে কথা বলে না। আজান বুঝে জাহারার অভিমান, কিন্তু সেও জাহারাকে এখন আর ছেড়ে রাখতে চায় না। তার মনেও এখন ভয়, জাহারা যদি আবার তার থেকে পালানোর চেষ্টা করে। তাই সে বাধ্য হয়ে তাকে খাঁচায় রেখে যায়। তবে সে যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ জাহারা বাহিরে থাকে, আর সে বাড়ির বাহিরে গেলে জাহারাকে খাঁচায় বন্দি করে যায়। এখন সে বাড়িতেই থাকার চেষ্টা করে বেশি করে। অফিসের অর্ধেক কাজ তো সে বাড়িতেই থেকে সেরে ফেলে। অনেক ইম্পর্টেন্ট কিছু না হলে অফিসে যায় না, কারণ জাহারা খাঁচায় থাকলে সে একা একা কাঁদে, আর এটা আজান সিসিটিভিতে দেখতে পায়। আর জাহারার কান্না সে কখনো সহ্য করতে পারেনি আর পারবেও না। নিজের ভয়ের জন্য শুধু জাহারাকে আটকে রেখে যায় খাঁচায়। তবে জাহারাকে কাঁদতে আর একটুও ভালো লাগে না, তাই বেশি সময় সে বাড়িতেই কাজ করে আর অল্প কিছু সময়ের জন্য অফিসে যায়। খাঁচা থেকে বের করে দিতেই জাহারা নিচে চলে যায় চুপচাপ। আজানেরও কিছু কাজ ছিল, বেডরুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং, তাই সে মিটিং করতে ব্যস্ত হয়ে যায়। জাহারা নিচে নেমে সোফায় বসে টিভি অন করে। ভেবেছিল কার্টুন দেখবে, কিন্তু টিভি অন করতেই তার সামনে আসে রায়ানের মৃত্যুর খবরটা।
এটা দেখার পর জাহারা থমকে যায়। সে ভেবেছিল আজান শুধু রায়ানকে শাস্তি দিয়ে ছেড়ে দেবে, কারণ যাই হোক তার ভাই, কিন্তু আজান সত্যি সত্যি রায়ানকে মেরে ফেলেছে। এটা দেখার পর জাহারার সব ধৈর্য আজ যেন ভেঙে গিয়েছে। তার রাগ যেন মাথায় চড়ে উঠেছে। সে সঙ্গে সঙ্গে উপরে চলে যায়। আজ সে আজানকে প্রশ্ন করে ছাড়বে, সে কি আদৌ কখনো ধ্বংস খেলাটাকে থামাবে, নাকি এই পাপিষ্ট রাজ্যেই নিজেকে জড়িয়ে রাখবে। জাহারা বেডরুমে ঢুকেই দেখতে পায় আজান অনেক ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত। দেখেই বোঝা যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট মিটিংটা। সে ইংরেজিতে কারোর সাথে কথা বলছে মিটিংয়ের মধ্যে। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ মিটিংটা। কিন্তু জাহারা এতটাই রেগে আছে যে কোনো কিছুর পরোয়া না করে সোজা যে ল্যাপটপটা তুলে আছাড় মারে মেঝেতে, আর সঙ্গে সঙ্গে ল্যাপটপটা ভেঙে চুরমার হয়ে যায়। আজান তো জাহারা আর এই রূপ দেখে পুরোই অবাক। যদিও তার মিটিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন বইয়ের এই রূপ দেখে সে আর কিছু বলার সাহস পায় না। আর এমনিতেও সে জাহারার জন্য এমন ইম্পর্টেন্ট একটা মিটিং না, হাজারটা মিটিং ক্যান্সেল করে দিতে পারে একটু সামান্য বিষয়ের জন্য। সে কখনোই জাহারাকে বকে না। তবে এখন জানা দরকার তার বউ কেন এত রেগে আছে। জাহারা ল্যাপটপটা ছুঁড়ে ফেলে এখনও রাগে ফুঁসছে। আজান জাহারাকে এভাবে রেগে থাকতে দেখে বলে, কি হয়েছে বৌজান? তুমি কি কোনো বিষয়ে অনেক বেশি রেগে আছো? আমি কি তোমাকে আরেকটা ল্যাপটপ এনে দেবো ভাঙার জন্য? জাহারার এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই লোক মশকরা করছে তার সঙ্গে, এত বড় কাহিনী করে এমন ভাব করছে যেন কিছুই হয়নি। আপনি রায়ানকে মেরে ফেলেছেন। আপনি কি কখনোই ধ্বংস খেলা থামাবেন না? কখনোই পাপের রাজ্য থেকে বেরোবেন না? আপনি এভাবে একজনের পর একজনকে খুন করতে থাকবেন? আপনি কুল বেবি, এত রাগ করা ভালো না। বেশি রাগ করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, আর তোমার কোনো ক্ষতি আমার আবার সহ্য হয় না। এটা তো তুমি জানো জান পাখি। আজানের এমন খেয়ালি বোনায় জাহারা এবার ভয়ঙ্কর রেগে যায়। তাই সে বলে, আপনি আমায় মেরে দিন। আমি এগুলো আর দেখতে চাই না। এত মানুষের খুন, রক্ত, এইসব সহ্য হচ্ছে না আমার। আমি একটা পাপিষ্ট পুরুষকে ভালোবেসেছি যে পাপের দুনিয়ায় এতটাই লিপ্ত, তাকে চাইলেও আমি আর সেখান থেকে ফেরাতে পারবো না। তাই এমন পাপিষ্ট পুরুষের সাথে থাকার চেয়ে নিজে মৃত্যু কামনা করা অনেক ভালো। এতক্ষণ আজান জাহারাকে শান্ত করার জন্য এমনি মজার ছলে কথাগুলো নিলেও এখনকার কথাগুলো আজানকে অনেক আঘাত করে। সে চায় না জাহারার উপর রাগ করতে। তার ভয়ঙ্কর রাগ জাহারাকে তছনছ করে দিবে, এটা সে কখনোই চায় না। তাই সে কিছু না বলে জাহারাকে এড়িয়ে চুপচাপ বাহিরে চলে যায়। আজানের যাওয়ার দিকে তাকিয়ে জাহারা একটা দীর্ঘশ্বাস ফেলে, আর ভাবে সে হয়তো কখনো আজানকে পাপের দুনিয়া থেকে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু সে এই পাপিষ্ট পুরুষের সাথে আর থাকতে চায় না। তার এখন দম বন্ধ লাগছে। তাই সে এবার সিদ্ধান্ত নিয়ে নেয়, এবার সে এমনভাবে পালাবে যেন আজান তাকে কখনোই খুঁজে না পায়। কিন্তু আবার এটাও ভাবে সে তো এয়ারপোর্ট যাওয়ার আগে আজান তাকে ধরে ফেলেছে। আজান কিভাবে বুঝলো সে কোথায় যাচ্ছে? সে কি কখনো পারবে আজানের থেকে, তার বন্দি জীবন থেকে পালাতে? নিজের রুমে বসে আদিপ চাঁদনির সাথে ফোনে কথা বলছে। চাঁদনির মেজাজটা একটু চিড়চিড়ে। সে আজ ঝগড়া করার মুডে আছে। আদি কল ধরতেই কর্কশ সুরে তাকে বলে, কি হয়েছে আপনার? জাহারাপুর কি খবর? তার ব্যাপারে জিজ্ঞেস করলে আপনি এড়িয়ে যান কেন? আমাকে আজ বলতে হবে সবটা। কি হয়েছে জাহারাপুর? আমি আজও বাসায় গিয়েছিলাম জাহারাপুর সাথে দেখা করতে, কিন্তু গার্ডরা আমাকে ঢুকতে দেয়নি। গার্ডরা আমায় চেনা সত্ত্বেও কেন এমন করলো? আর আপনি সবটা জানা সত্ত্বেও আমার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। আর হ্যাঁ, জাহারা আপুকে ফোন করলে তার ফোনটাও বন্ধ দেখায় কেন? আপনি কি লুকানোর চেষ্টা করছেন আমার কাছ থেকে? আর কেনই বা করছেন? আপনি যদি আজ আমার সব প্রশ্নের উত্তর না দেন, তাহলে আমি আর কখনো আপনার সাথে কথা বলবো না। আদিপ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তারপর চাঁদনিকে বলে, উফ বাবা, শান্ত হও। একসাথে এত কিছু জিজ্ঞাসা করলে আমি কোনটার উত্তর দেব? সব কিছুর উত্তর চাই আমার আজ আর এখনই। তাহলে শোনো সবটা। আর হ্যাঁ, সবটা শোনার পর আমার সাথে আর কিন্তু রাগারাগি করলে চলবে না। আমাকে বোঝার চেষ্টা করবে। তুমিও বাসায় গিয়েছিলে, কিন্তু গার্ডরা তোমাকে ঢুকতে দেয়নি, কারণ আজান স্যারের করা নির্দেশ আছে। সে গার্ড দেখে বারণ করে দিয়েছে বাড়ির ভেতরে যেন কাউকে ঢুকতে না দেয়, শুধু আমি বাদে। এখন সেটা কেন করেছে বা কী জন্য করেছে সেটা আমি নিজেও জানি না। শুধু তার হুকুম, তাই বলে সবাইকে পালন করতে হয়। আর তাই গার্ডরা তোমাকে চেনা সত্ত্বেও ভেতরে ঢুকতে দেয়নি। আর হ্যাঁ, যারা ভাবি ভালো আছে তাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ও বাসায় কয়েকদিন থেকে অন্তত এটা বুঝে গিয়েছ আজান স্যারের কাছে যারা ভাবি কীরকম থাকতে পারে।
আর ভাবির ফোনটা আজান স্যার একদিন জেদের বসে ভেঙে ফেলেছিল, আর তাই তুমি ফোন করলে বন্ধ দেখায়। আশা করি তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো। দয়া করে আবার নতুন কোনো এক হাতে প্রশ্ন ছুড়ে মেরো না আমার দিকে। মানলাম আপনার কথা, কিন্তু হ্যাঁ, জাহারাপুর ফোন ভেঙে ফেলা হয়, তবুও তো তিনি আজান স্যারের ফোন দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। কিন্তু জাহারাপুর এই অবধি আমাকে একটা কল করেননি। আমি না তার সাথে দেখা করতে পারছি আর নাই যোগাযোগ করতে পারছি। মানলাম আপনার স্যার ভালো, তার কাছে জাহারাপুর ভালো থাকবে, কিন্তু হুট করে এত সব কিছু হয়ে যাওয়াটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আর হ্যাঁ, আমার কাছে এখনো মনে হচ্ছে আপনি সবটা সত্যি বলেননি। আপনি আমাকে কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। আপনি আজান স্যারের সব থেকে ক্লোজ একজন মানুষ, যে কিনা আজান স্যারের ব্যাপারে সব কিছু জানে, আর সে আজ বলছে আজান স্যার কেন করছে এসব কিছুই জানেন না। এটা আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, সবাই যেহেতু বাসার ঢোকা নিষেধ, তাহলে আজান স্যার আপনাকে কেন ঢুকতে দেয় বাসায়? তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেটা নিশ্চয়ই আপনি জানেন। চাঁদনি, তুমি আমায় ভুল ভাবছো। দেখো, আজান স্যারের ক্লোজ বলতে কেউ হয় না। হ্যাঁ ঠিক আছে, আমি তার সেক্রেটারি, তাই বলে আমি তার অনেক কিছু সম্পর্কেই জানি, কিন্তু সেটা শুধু কাজ সম্পর্কে। কাজের বাইরে ওনার পার্সোনাল জিনিস কোনো কিছুই আমি জানি না। এখন আমি এত সুন্দর করে তোমাকে সবটা বলার পরেও যদি তুমি না বোঝো, তাহলে আমার আর কিছু করার নেই। কারণ অবুঝকে বোঝানো যায়, আর বুঝেও বুঝতে চায় না যে তাকে কখনোই বোঝানো যায় না। যদিও আদিব সবটা মিথ্যা বলল চাঁদনিকে বোঝানোর খাতিরে। আচ্ছা যান, আমি বিশ্বাস করে নিলাম আপনার কথা, কিন্তু আমি বিশ্বাস করিনি যে জাহারা আপুকে কেন আজান ভাইয়া কেন কারোর সাথে দেখা করতে দিচ্ছে না। এটা নর্মাল একটা বিষয় হতে পারে না। আর এই বিষয়টা পেছনে কি কারণ আছে সেটা আমি ঠিকই খুঁজে বের করব। আর তখন যদি আমি জানতে পারি আপনি সাথে জড়িত ছিলেন, তাহলে তখন কি হবে বুঝতে পারছেন তো? আজান স্যার ম্যাটার, ওনাকেই বুঝতে দাও, তুমি এটাতে মাথা ঘামাতে যেও না। আপনিও আমার ম্যাটার আমাকে বুঝতে দেন। আমি কি করব না করব সেটা একান্তই আমার বিষয়, সেটা নিয়ে আপনাকে ভাবতে বলিনি। কথাটা বলে চাঁদনি ফোন কেটে দেয়। আদিব হতাশার সাথে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তারপর বলে, এই মেয়েকে নিয়ে আমি কি করব জানি না। বারান্দায় দাঁড়িয়ে আছে মিসেস হুমায়ুন মির্জা, তার চোখে প্রতিশোধের তীব্র আগুন ও হাতে ফোন। সে কারো সাথে কথা বলছে, নিজের ভেতরে থাকা হিংস্রতার সাথে সে লোকটাকে বলছে, আমার কলিজাতে আঘাত এসেছে, এবার পালা ওর কলিজাতেও আঘাত আনার। আর আমি জানি সেটা একমাত্র তুমিই পারবে, তাই যে করেই হোক আমি চাই ওর কলিজাটা ওর থেকে ছিনিয়ে নিয়ে এসো। তাতে আমি তোমার পাশে আছি, যা বলবে আমি তাই করব। ফোনের ওপাশে থাকা লোকটি বলে, আপনার আমার মিশন এখন এক, সো আপনার চিন্তা করার দরকার নেই। আমি নিজের শত্রুকে ভুলেও ছাড়ি না। আপনি শুধু এখন বসে দেখবেন যে মিশন আমি নেমেছি তার শেষ পরিণতি কী হতে পারে। আমি ওকে নিজের চোখের সামনে কষ্ট পেতে মরতে দেখতে চাই, ঠিক যেমনই আজ আমি মরছি। ওরই মুখের হাসিটুকু আমি সারা জীবনের জন্য কেড়ে নিতে চাই। সুখ বলতে ওর জীবনে যেন কিছু না থাকে, এরকম ব্যবস্থা করবে। ফোনের ওপাশে থাকা লোকটি বাঁকা হাসির সাথে বলে, ডোন্ট ওয়ারি, আইল বিট হিম সো হার্ড দ্যাট হিজ সোল উইল ট্রেম্বল। কথাটা বলে লোকটি ফোন কেটে দেয়। রাত 11টা বাজে। আজান সবে বাড়ি ফিরেছে। জাহারা নিজের খাঁচায় ঘুমিয়ে পড়েছে। আজান এসে খাঁচার তালা খুলে জাহারাকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ায়। নিজে যেয়ে ফ্রেশ হয়ে এসে জাহারাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে। আজানের শক্ত ছোঁয়া পেতে ঘুম ভেঙে যায় জাহারার। নিজেকে আজানের বুকে দেখতে পেয়ে জাহারা সাথে সাথেই আজানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উঠে বসে ও ঘৃণামিশা কণ্ঠে বলে, এই পাপিষ্ট হাত দিয়ে ছোবেন না আমায়। যতদিন অবধি আপনি আমার নিজের গা থেকে কলঙ্ক মুছতে পারবেন না, ততদিন আপনার এই কলঙ্কিত হাত দিয়ে একদম ছোবেন না আমায়। আমি চাই না আপনার এই কলঙ্কিত হাতের ছোঁয়ায় নিজেকে কলঙ্কিত করতে। আমার ছোঁয়া যদি তোমায় কলঙ্কিত করে, তাহলে সেই কলঙ্কের সাথে সারা জীবন বাঁচতে হবে। কথাটা বলে আজান আবার জাহারাকে কাছে নেয় ও শক্ত করে জড়িয়ে ধরে। জাহারার ছোটার চেষ্টা করে, কিন্তু আজান এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছিল যে সে ছুটতে চাইছে, ছুটতে পারছিল না। জাহারা কান্না ভরা কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন আমায় আজান, আপনার ছোঁয়ায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ও ব্লাড রোজ, আমি শান্ত আছি, আমার শান্ত থাকতে দাও। কঠোর হলে তোমার সমস্যা হবে, আমাকে সামলাতে।
কথাটা বলে আজান জাহারার কাঁধে মুখ গুজে শান্ত হয়ে বসে থাকে। জাহারার অস্বস্তি লাগছে আজানের ছোঁয়া, কিন্তু সে যাই বলুক না কেন সে ওকে ছাড়বে না। তাই জাহারা আর ব্যর্থ চেষ্টা করে না। আজান আজ তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছে। অফিসে আজ প্রচুর কাজের চাপ, তাই সে সকাল সকাল অফিসে চলে গিয়েছে। জাহারা নিজের খাঁচায় বন্দি হয়ে পড়ে আছে। আর বাড়ির মেন গেট আগের মতোই তালাবদ্ধ। সেখানে গার্ডরা কড়া পাহারায় আছে। বাড়ির পেছনের দিকটায় তেমন একটা পাহারা নেই। আর সুযোগ পেয়ে চাঁদনি অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে বাড়ির পেছনের দিকের প্রাচীর টপকে বাড়িতে ঢুকতে সক্ষম হয়। রাস্তার ধারে একটা বেঞ্চে বসে কান্না করছে চাঁদনি। তার চোখে ভয়। হুট করে কি এমন হয়ে গেল যে হাসি খুশি থাকা মেয়েটা এত বেশি কান্না করছে? তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ফ্ল্যাশব্যাক। দেওয়াল টপকে বাড়ির পেছনের দিকের গার্ডেনটাতে চাঁদনি পৌঁছিয়েছিল। এরপর কিচেনের কাছে একটা জানালা দিয়ে সে বাড়ির ভিতরে ঢুকে। এরপর সে সোজা জাহারার রুমে চলে যায়, কিন্তু সেখানে জাহারাকে দেখতে পায় না। চাঁদনি কিছুটা অবাক হয়। এরপর পুরো বাড়িতে জাহারাকে খুঁজতে থাকে। আর একইভাবে খুঁজতে খুঁজতে সে যে পৌঁছায় সেই রুমটায় যেখানে জাহারা খাঁচায় বন্দি ছিল। চাঁদনি জাহারাকে এরকম ভাবে খাঁচায় বন্দি দেখে হতবাক হয়ে যায়। চাঁদনি এসে জাহারার সামনে দাঁড়ায়। এরপর জিজ্ঞেস করে, জাহারা আপু, তোমাকে এখানে এরকম ভাবে কে বন্দি করে রেখেছে? কেন এবার এরকম ভাবে বন্দি করে রেখেছে তোমায়? জাহারা চাঁদনিকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তার ইচ্ছে করছিল চাঁদনিকে জড়িয়ে ধরার, কিন্তু সে তো খাঁচায় বন্দি, কিভাবে জড়িয়ে ধরবে? তাই জাহারা খাঁচার ভেতর দিয়ে হাত বের করে চাঁদনির মাথায় বুলিয়ে বলে, কেমন আছিস বোন আমার? আমি ভালো আছি আপু, আমার কথা বাদ দাও, তুমি বলো তোমার এমন অবস্থা কেন? জাহারা এবার চাঁদনিকে সবটা খুলে বলে। সবটা শুনতে পেয়ে চাঁদনি বেশ অবাক হয়। আর তার চেয়ে বেশি অবাক হয় এত সব কিছুর পেছনে আদিব আজানকে সাহায্য করছে এটা জেনে। অবাক চোখে জাহারার দিকে তাকিয়ে থাকে। ও নিম্ন সুরে জাহারাকে জিজ্ঞেস করে, আজান স্যার এখন তোমাকে কষ্ট দেয় তাই না? নিশ্চয়ই তোমার গায়ে হাতও তুলে বোধ হয়, তাই না? জাহারার সংক্ষিপ্ত উত্তর, না, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। এই খাঁচার মধ্যে বন্দি থাকলেও আমি ভালো আছি। আর আর হ্যাঁ, আমি ওনাকে একদিন ঠিকই এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবো। তো তোর এই বিষয় নিয়ে ভাবার দরকার নেই। আমি চাই তুই আদিবকে এই পাপের দুনিয়া থেকে বের করে নিয়ে যা। আমি জানি আদিবকে তুই ভালোবাসিস, তাই তুই পারবি ওকে ভুল পথ থেকে ফিরে বের করে নিয়ে আসতে। তুই আদিবকে ভুল বুঝে না, তাকে দূরে ছেড়ে দিস না, তাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে নিজের করে নে। আর হ্যাঁ, এখন এখান থেকে যা। আজান কিন্তু সিসিটিভি ক্যামেরায় সবটাই দেখতে পাচ্ছে। তোকে দেখতে পেলে এখানে এসে আবার ঝামেলা শুরু করে দেবে। তাই তুই যা এখান থেকে। চাঁদনি জাহারাকে রেখে যেতে চাইছিল না, কিন্তু জাহারার কথায় সে অবশেষে যেতে রাজি হয়। চাঁদনি জাহারার কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই রুমে ঢুকে আজান। আজানকে দেখে চাঁদনির এবার ভয় পায়। সে দু পা পিছিয়ে যায়। সে যখন আজানের কথা জাহারার মুখে শুনেছে, তারপর থেকে সে আজানকে ভয় ও ঘৃণা করতে লাগে। আজানের চোখ লাল ও তীব্র রাগের সাথে চাঁদনির দিকে এগিয়ে আসছে। আজানের এমন তীব্র রাগ দেখে জাহারা খাঁচার ভেতর থেকে আজানকে বলে, প্লিজ আজান, আল্লাহর দোহাই লাগে, চাঁদনিকে কিচ্ছু বলবে না প্লিজ। ও কিছু করেনি, ও শুধু আমায় দেখতে এসেছিল। ও এক্ষুনি চলে যাচ্ছে, আপনি প্লিজ ওকে কিছু করবেন না। জাহারার কথা যেন আজানের কান অবধি পৌঁছায় না। তীব্র রাগে চাঁদনির দিকে এগিয়ে আসে। চাঁদনির হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যে গেটের সামনে ধাক্কা মেরে ফেলে দেয় ও রাগের সাথে বলে, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমার বারণ থাকা সত্ত্বেও বাসায় প্রবেশ করার আর আমার বউয়ের সাথে কথা বলার? তুমি আজান আহান মির্জার ভয়ঙ্কর রূপ এখনো দেখোনি। আমি ওয়ার্ন করে দিচ্ছি, আমার ওয়ার্নিংয়ের পরেও যদি তুমি আমার বাসায় আসার সাহস করো, তাহলে এরপর তুমি আমার ভয়ঙ্কর রূপ দেখবে। এরপর গার্ডের দিকে তাকিয়ে বলে, এতটা রেসপন্সিবল কিভাবে হতে পারো? এরপর যদি এরকম ভুল কখনো করো, তাহলে আমি ওই দিন তোমাদের সবাইকে ফায়ার করে দেব। এখন মেয়েটাকে বিদায় করো আমার চোখের সামনে থেকে। কথাটা বলে আজানের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই সে অফিসে চলে যায়। যাওয়ার পূর্বে জাহারার জন্য বাসায় যে বৃদ্ধ মহিলাকে রাখা হয়েছিল তাকে বলে যায় জাহারার খেয়াল রাখতে। ও জাহারা একবার ডাকার সাথে সাথেই যেন তার কাছে যে পৌঁছায়, তার যেন কোনো কিছুতে সমস্যা না হয়। গার্ডরা সুন্দরভাবেই চাঁদনিকে বলে, প্লিজ ম্যাম, আপনি এখান থেকে চলে যান। আমরা চাই না আপনার জন্য আর স্যারের কাছে বকা খেতে।
চাঁদনিও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। চাঁদনি ও জাহারার কথার মাঝেই চাঁদনি সিসিটিভির থেকে লুকিয়ে তার ফোনটা জাহারার জামার মাঝে রেখে দিয়েছিল। জাহারা এটা বুঝতে পেরেছে, কিন্তু সে কোনো রিয়াকশন করেনি। আর এখন চাঁদনি যাওয়ার পরে জাহারা সুযোগ বুঝে ফোনটাকে বইয়ের ভাঁজে লুকিয়ে রেখে দেয়। বর্তমান বেঞ্চে বসে নিজের মতো এখনো কান্না করছে চাঁদনি। হঠাৎ দূর থেকে ভেসে আসা এক চেনা চেহারা। সে দাঁড়ায় চাঁদনির সামনে। চাঁদনি কান্না মাখা মুখ নিয়ে নিজের মাথা তুলতেই দেখতে পায় আদিব দাঁড়িয়ে আছে তার সামনে। মাথা নিচু হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর নিম্ন সুরে চাঁদনিকে জিজ্ঞেস করে, আমার বারবার বারণ করা সত্ত্বেও তুমি আজান স্যারের বাসায় কেন গিয়েছিলে? আদিবের কথা শুনে চাঁদনি আরো বেশি রেগে যায়। সে ভেবেছিল আদিব এসে তাকে সান্ত্বনা দেবে, কিন্তু সে এসে উল্টো তাকে আরো বকছে। আপনি এতটা খারাপ আমি ভাবতেও পারিনি। জাহারা আপু আমাকে আপনার ব্যাপারে সবটাই বলে দিয়েছে। এখন আমি আপনার মুখে শুনতে চাই, আপনি কি কি পাপ করেছেন সেটা আমি খুলে বলুন। আদিব নিশ্চুপ। আদিবের নিশ্চুপতা চাঁদনিকে আরো বেশি রাগিয়ে দেয়। সে আরো বেশি রেগে গিয়ে কিছুটা উঁচু স্বরে বলে, কি হলো, আমার কথার উত্তর দিন। নাকি আপনার পাপ এতটাই যে সেটাকে কোন ভাষায় প্রকাশ করা যায়? আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আপনি কি মজা পেলেন সেই তো আমি জেনেই গেলাম। আর জানেন, আপনাদের মিথ্যাচারে আমার কাছে প্রতারণা মনে হচ্ছে। আর আপনি এই পৃথিবীর জঘন্যতম একজন প্রতারক। আমি এরপর আর কখনোই আপনাকে বিশ্বাস করতে পারবো না। আপনি একটা খুনি, আর খুনির চেহারা আমি আর কখনো দেখতে চাই না। আদিব এখনো চুপ। কিছুক্ষণ নীরব থেকে তারপর দীর্ঘ একটা শ্বাস ছেড়ে নিচু স্বরে বলে, আমি খুনি না। আমি আজ অব্দি নিজের হাতে কাউকে খুন করিনি, শুধুমাত্র আজান স্যারের হুকুম পালন করেছি। ওই একই হলো। পাপ যে করে আর সেই পাপে যে সাহায্য করে, দুজন সমান অপরাধী হয়। চাঁদনি, তুমি আমায় ভুল ভাবছো। প্লিজ বোঝার চেষ্টা করো আমায়। আচ্ছা যান, আমি আপনাকে বোঝার চেষ্টা করলাম। ও, আপনাকে আরও একটা সুযোগও দিলাম। আপনি সবটা ছেড়ে দিন, আজান স্যারের কাছ থেকে রিজাইন নিয়ে পুরোপুরি নিজেকে পাপমুক্ত করে তুলুন। আর চলুন আমরা দুজনে এসব কিছু থেকে দূরে কোথাও চলে যাই। তা কখনোই সম্ভব না। আমি তোমাকে ছাড়তে পারলেও আজান স্যারকে কখনোই ছাড়তে পারবো না। বিশ্বাসঘাতকদের ঘৃণা করি আমি, আর এখন আমি নিজেই তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যে মানুষটার জন্য আমি আজ এখানে এত ভালো আছি, সেই মানুষটার সাথে আমি কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর হ্যাঁ, তার জন্য এতটুকু তো কি, যদি আমার জীবনটাও দিতে হয় তবুও আমি দ্বিধাবোধ করব না, খুশি খুশি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আপনি আমাকে ছেড়ে দিন, কারণ আমি চাই না কোনো পাপিষ্টের সাথে নিজের জীবনটাকে জড়াতে। আমি আর আমার মা আজ এই শহর থেকে দূরে কোথাও চলে যাব। প্লিজ আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবেন না আপনি। আমি আপনার এই মুখ আজকের পর আর কখনো দেখতে চাই না। আই হেট ইউ মিস্টার আদিব। কথাটা বলে চাঁদনি ওখান থেকে উঠে চলে যায়। আদিব নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। তার চোখ টলমল করছে, তার বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে তার হৃদয়টা কেউ ছিনিয়ে নিয়ে দূরে চলে গেল। আজকের পর থেকে সে আবারও নিজেকে ঘৃণা করতে লাগলো। সে রাগে পাশে থাকা দেওয়ালটাতে একটা জোরে ঘুষি মারে। সাথে সাথেই তার হাত দিয়ে রক্ত পড়তে শুরু করে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই, না তার কোনো ব্যথা অনুভব হচ্ছে। আদিব চাঁদনির পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে যায়, তাকে ঠিকভাবে বাসায় ছেড়ে দিয়ে আসে। পাগলি মেয়েটা রাস্তার মধ্যে একা ছাড়লে আবার না জানি কোন গাড়ির সামনে চলে আসবে কে জানে। তাই সে লুকিয়ে লুকিয়ে চাঁদনিকে বাসায় দিয়ে আসে। রাতে আজান বাড়ি ফিরে দেখতে পায় জাহারা এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। খাঁচায় তার জামাটা পেটের কাছ থেকে উপরে উঠে আছে। তার মেথিন পেটের পাশের তিলটা দেখা যাচ্ছে। এই আজানের অনেক লোভ। যতবার জাহারার কাছে যায় ততবার মনের ইচ্ছে জাগে ওটা কামড়ে খেয়ে ফেলতে। আজান এমনিতে জাহারাকে ব্যথা দিতে চায় না, কিন্তু তাদের মিলনের সময় সবচেয়ে বেশি ব্যথা এখানেই দেয়। জাহারার হাজার না তার কানে যায় না। তিলটাকে এমনভাবে কামড়ে খেতে থাকে যেন এটা খুব সুস্বাদু কোনো খাবার। আজও আজান আগের কথা ভাবতে ভাবতে নেশা ধরে যায়, তার নিজের কন্ট্রোল হারাতে থাকে। সে ধীর পায়ে হেঁটে গিয়ে জাহারার সামনে বসে, এরপর ঝুঁকে পেটের সামনে মুখ নিয়ে ছোট্ট ছোঁয়ায় তিলটায়।
ঘুমের মধ্যে জাহারা কিছুটা কেঁপে ওঠে। এবার আজানের উন্মাদনা আরও বেড়ে যায়। সে এবার একের পর এক চুমু আর কামড় দিতে থাকে। পেটে ব্যথা অনুভব হতেই জাহারার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার পেটের উপর আজান নিজের দখলদারি চালাচ্ছে। সে নড়ে চড়ে আজানের থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। জাহারাকে নড়তে দেখে আজানের বিরক্ত লাগে। সে তার কোমরের কাছে 2 হাত দিয়ে চেপে ধরে ফিসফিস করে বলে, নোর না তো বেব, আমি ডিস্টার্ব হচ্ছে। বলে জাহারা পেটে হাত দিয়ে স্লাইড করতে করতে চুমু খেতে থাকে। এরপর একটা হাত জাহারার জামার ভেতরে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে উপরের দিকে নিতে থাকে। এবার জাহারা কেঁপে ওঠে আর বুঝতে পারে আজান তাকে ছাড়বে না আজ। তাই সে আজানকে বলে, আপনি যে মেয়েগুলোকে মেরেছেন তাদের মধ্যে কারোর প্রতি কি আপনার কোনো ইন্টারেস্ট জাগেনি? তাদের কারোর সাথে কি এভাবে? এটুকু বলে জাহারা নিজেই থেমে যায়, কারণ কথাটা আজানকে রাগাতেই বলেছে। সে জানে তার স্বামী, সে ব্যতীত অন্য নারীকে ছোঁয়া তো দূরের কথা, সে কথা ভাবার আগেও নিজের জান কোরবান করে দিবে। সে এখন আজানকে থামাতে এই বাজে কথাগুলো বলল। আর ঠিক তাই হয়। জাহারার কথাটা বলার সাথে সাথেই আজান তাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় এবং লাল লাল চোখ নিয়ে জাহারার দিকে তাকিয়ে থাকে। তবে আজ তার চোখের রাগের কারণ লাল না, আজ তার কষ্ট দেখা যাচ্ছে তার চোখে। জাহারার একটা কথা তার ভেতরটা কতটা কাতর করছে এটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। এরপর সে হাঁটু গেড়ে ধূপ করে বসে পড়ে মাটিতে আর মাথাটা নিচে ঝুঁকিয়ে নেয়। এরপর বিড়বিড় করে জাহারাকে বলে, তুই আমাকে রেপিস্ট ভাবিস? তুই আমি এ ছিলে এতদিনে? তুই জানিস তোর প্রতিটা কথা আমার ভেতর থেকে শেষ করে দেয়। এতটা কষ্ট হয়তো তুই ছুরি দিয়ে আঘাত করলেও পেতাম না। তুই জানিস না তুই আমায় কতটা আঘাত দিস। এতটা আঘাত মুখে বড় না দিয়ে ছুরি দিয়ে সোজা কলিজা চালিয়ে দিলেই তো পারিস। তাহলে তো তুই এই পাপিষ্ঠ রাজ্য আর পাপিষ্ঠ পুরুষের থেকে ছাড় পেয়ে যাবে। এটাই তো চাস তুই। আজানের কথায় জাহারা এবার কেঁপে ওঠে। সে বুঝতে পারেনি আজান এতটা কষ্ট পাবে। সে কিছু বলতেই যাবে তার আগে আজান নিচ থেকে উঠে দাঁড়ায়। এরপর টেবিলের পাশে থাকা ফল কাটার ছুরিটা নিয়ে জাহারার হাতে দেয় এবং জাহারার 2 হাত ধরে নিজের বুকের বাঁ পাশে সে ছুরিটা চেপে ধরে। এতটাই শক্তি প্রয়োগ করে যে ছুরিটার মাথা অনেকটাই আজানের বুকে ভেতরে ঢুকে যায়। সাথে সাথে তার বুক থেকে রক্ত পড়তে শুরু করে। আজান মৃদু হেসে জাহারাকে বলে, আমি চাই আমার মৃত্যুটা তোমার হাতেই হোক। তো বাকি শুভ কাজটা তুমি করো। পুট ইট ইন, ব্লাড রোজ। জাহারা আজানের বুক থেকে রক্ত পড়তে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় ও সাথে সাথেই ছুরিটা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। জাহারা কান্না ভেজা সুরে বলে, কি করলেন এটা? কত রক্ত ঝরছে, আপনি কি পাগল হয়ে গেছেন? বাইরে ঝরা রক্তটা দেখতে পেলে, কিন্তু এর চেয়ে অনেক বেশি রক্ত ভেতরে ঝরছে, সেটা তোমার চোখে পড়ছে না। এরপর উঠে জাহারার কাছ থেকে দূরে গিয়ে ভারী কণ্ঠে বলে, আজান আহান মির্জা খুন হতে পারে, তবে কোনো পরনারীর গায়ে হাত দেওয়া তো দূরে থাক, নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায়নি পর্যন্ত। আজান তার একমাত্র ব্যক্তিগত নারীতে আসক্ত, আর সে আসার আগে আজানের জীবনে কখনো কেউ ছিল না। এরপর সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আজান যেতেই জাহারা এবার অনুতপ্ত হয়। সে বুঝতে পারেনি আজান এতটা কষ্ট পাবে। সকাল 10টা। চাঁদনি নিজের ব্যাগপত্র গোছাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সে আর তার মা রওনা হবে এ শহর থেকে কোথাও দূরে। চাঁদনির মা বারবার তাকে প্রশ্ন করে যাচ্ছে, কি হয়েছে তোর মা? হুট করে কাল এসে বললি এই শহর ছেড়ে চলে যাবি। হঠাৎ এমন কি হলো যে তুই এই শহর ছেড়ে চলে যেতে চাচ্ছিস? কেন বা এই শহর ছেড়ে তুই চলে যেতে চাচ্ছিস কিছু তো বলছিস না আমায়। সে এখন থেকে আমি তোকে জিজ্ঞাসা করেই যাচ্ছি, তুই তো আমাকে কিছু বলছিস না। বল না কোথায় যাচ্ছি আমরা? ও মা, আরে প্রশ্ন করো না তো, আগে চলো আমার সাথে, তাহলেই দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর আমার কিছু হয়নি, এমনিতে এখন আমার এই শহরে থাকতে ভালো লাগছে না। কি এমন আছে শহরে যে এখানেই থাকতে হবে? চাঁদনির এমন কঠোর কথায় ওর মা বুঝে যায় যে কিছু একটা হয়েছে, কিন্তু সেটা ওর মাকে খুলে বলতে চাচ্ছে না। তাই সে আর চাঁদনিকে জোর করে না কিছু বলার জন্য। কিছুক্ষণের মধ্যেই সব কিছু গোছগাছ করে চাঁদনি তার মায়ের সাথে রওনা হয়। কিছুদিন পরে আজ আজানের মেজাজটা খুব বেশি ফুরফুরে। সে আজ অনেক খুশি। তার ব্লাড রোজ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সে রাতের পর আর ঝগড়া করেনি, তার সাথে কথা বলছে, তাকে সরিও বলেছে অনেকবার। তাহলে এবার বোধহয়
খুব জলদি আগের মতো সব ঠিক হয়ে যেতে পারে। এই ভাবনায় আজানকে খুশি করে তুলছে, কিন্তু তার মনে জমে থাকা এক কোণে ভয় এখনো কাটেনি। আজ অফিসে যাওয়ার আগে জাহারাকে বিদায় দিয়ে তাকে আবার খাঁচায় বন্দি করতে যাবে, তার আগে জাহারা মিষ্টি হেসে বলে, প্লিজ আজান, আমাকে আজ খাঁচায় বন্দি করবে না। প্রতিদিনই খাঁচায় বন্দি পাখি হয়ে আমার থাকতে ভালো লাগে না। প্লিজ, আপনি আমাকে বন্দি করবেন না খাঁচায়। আমি তো এখন আগের মতো সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাই না? তো এখন আর আমার খাঁচায় বন্দি করার কোনো দরকার নেই। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। মিষ্টি হাসি দিয়ে আমাকে গলিয়ে আমার জানটা কেরানোর ফন্দি পারছো না তো? জাহারা এবার আজানকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ বিশ্বাস করো না আমায়। এরকম কিছুই করব না আমি। আর হ্যাঁ, অন্তত অন্তত আমি এই কয়দিনে বুঝে গিয়েছি এটা যে আজান আহান মির্জার কাছ থেকে পালিয়ে যাওয়াটা এতটা সহজ নয়। যে আমার বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আমি এয়ারপোর্ট পৌঁছানোর আগেই ধরে ফেলেছে। এরপর আমি আর তাকে রেখে কোথায় বা পালাতে পারি আমি জানি। আর পৃথিবীর কোনো জায়গাতেই কোনো কোনাতেই আমি লুকিয়ে থাকতে পারবো না, কেননা তুমি আমায় ঠিক খুঁজে বের করে নিবেই। তাই আমি পালাতে চাই না, একদমই চাই না। জাহারা এই প্রথম আজানকে তুমি বলে ডেকেছে, তাও নিজ ইচ্ছায়। এতে আজান খুশি হয়ে যায়। আজান জাহারার 2 হাত ধরে বলে, কি বললে ব্লাড রোজ? আবার বলো। তুমি বলে ডেকেছ, তাই না? প্লিজ আরেকবার বলো না। আমি এমনি মুখ ফসকে বলে ফেলেছি। তুমি মুখ ফুসকে বললেও তুমি বলে ডাকতে হবে। প্লিজ আজান, জেদ করবেন না। আমি শুধু তোমার মুখ থেকে তুমি শুনতে চাই। তুমি খালসা থেকে ছাড়া পেতে চাও, তাহলে তুমি বলে ডাকো। জাহারা বুঝে যায় সে না ডাকলে আজান তাকে ছাড়বে না, তাই সে ছোট্ট করে ডাকে তুমি। জাহারার মিষ্টি কথায় আজান গলে যায়। সে জাহারার মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হেসে বলে, ওকে ম্যাডাম, তাহলে আপনার কথাই মানলাম। করবো না আপনার খাঁচায় বন্দি, কিন্তু হ্যাঁ, ভুল করেও যেন আগের বারের মতো ভুল করার চেষ্টা করবে না। তাহলে আমি কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তুমি জানো না। আর আমি চাই তোমার সামনে নিজের ভয়ঙ্কর রূপটাকে দেখাতে। তাই আমি শান্ত আছি, আমাকে শান্তই থাকতে দিও। জাহারা মিষ্টি হেসে আজানের হাতটা তুলে সেখানে একটা চুমু খায় ও বলে, আপনি নিশ্চিন্ত অফিসে করতে পারেন, আমি ওরকম কিছুই করব না। আজান খুশি খুশি মনে অফিসে চলে যায়। জাহারাও তাকে ভালোভাবে বিদায় দেয়। আজান যাওয়ার পর জাহারা নিজের বিছানায় বসে। তার মুখে অদ্ভুত এক বাঁকা হাসি। এর কারণ কি হতে পারে সেটা কারোই জানা নেই। রাতের আকাশে চাঁদ ছিল, কিন্তু আলো ছিল না। কালো ধোঁয়ায় কুণ্ডুলি মিশে গেছে আকাশে। চারপাশে আগুনের লেহিয়া শিখা দাউ দাউ করে জ্বলছে বিশাল RS ভিলায়। ছাদ থেকে আগুন লাফিয়ে নামছে নিচতলা পর্যন্ত, যেন প্রতিশোধের পিশাচ নেমে এসেছে। ভিলার সামনের বাগানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক নিথর দেহ না বরং লাশ। সব গার্ডদের কারো ঘাড় ঘুরে আছে এক পাশে, কারো বুক ফুটো, কারো চোখ এখনো খোলা। তারা যেন শেষ মুহূর্তে দেখছে মৃত্যুর ভয়ঙ্কর রূপ। মাঝখানে দাঁড়িয়ে আছে আজান আহান মির্জা। তার হাতে রক্তমাখা একটি ছুরি। জামার কলার হাতা ভাঁজ, মুখের কোণ সবখানে লেগে আছে লাল জলজলে রক্ত। রক্ত কার তাও যেন প্রশ্ন না, উত্তর স্পষ্ট। আজানের চোখ যেন ধোয়ার মধ্যেও জ্বলছে, লাল ক্ষিপ্ত। পাগলাটে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। বাতাসে শুধু পড়া গন্ধ নয়, একটা অদ্ভুত অস্থিরতা, একটা শ্বাসরুদ্ধকর নীরবতা। আজান ধীরে ধীরে ছুরিটা মাটিতে ফেলল। ঝনঝন করে বাজলো ধাতব শব্দ। চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ আজানের পেছন থেকে একটি গাড়ির হর্ন বাজলো। গাড়ি থেকে বের হলো আদিব। এরপর সে এসে আজানকে অনেক কষ্ট করে টেনে নিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল কোথাও দূরে। এই দীর্ঘ পথ কথায় যে থেমেছে কারোই জানা নেই। 3 দিন পরে। নিউজ চ্যানেল ব্রেকিং নিউজ। সময় সকাল 9:45। টিভি স্ক্রিনে রিপোর্টারের ব্যাকগ্রাউন্ডের আগুনে পোড়া বিশাল ভিলা, সামনে পুড়ে যাওয়া গেট, পুলিশের টেপ লাগানো। ঠিক 3 দিন আগে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় অভিজাত এলাকার রহস্যময় RS ভিলা। পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে একাধিক লাশ উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশ ছিল ভিলার নিরাপত্তারক্ষী। প্রত্যেকটি লাশ ছিল নৃশংসভাবে ক্ষতবিক্ষত। কিছু লাশের শরীরে ছুরির আঘাত, আবার কিছু শরীর এমনভাবে পোড়া যে
পরিচয় শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে আগুন নিভে যাওয়ার পরও সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, এই ভয়াবহ হত্যাকাণ্ডের পেছনে কে আছে? স্কিন কেটে যায়। নতুন হোস্টেলের বিল্ডিংয়ের সামনে ভিড়, পুলিশ টেপ। তার ঠিক পরদিন একটি মহিলা হোস্টেলের কক্ষে পাওয়া যায়। আরেকটি লোমহর্ষ খুন। নিহত যুবতীর নাম নয়না ইসলাম, বয়স মাত্র 22। গলায় পেঁচানো স্কার্ফ দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। কক্ষটি ছিল ভিতর থেকে বন্ধ, জানালা খোলা, কিন্তু কে এলো, কখন এলো কেউ জানে না। এরপর স্ক্রিনের গ্রাফিক্যাল ম্যাপ, তীর চিহ্ন দিয়ে লোকেশন হাইলাইট করা। RS ভিলা হোস্টেল, একটি বাড়ি। আর আজ সকালে পাওয়া গেল আরও একটি ভয়াবহ লাশ। একটি ছোট বাড়ির শোবার ঘর থেকে নিহত মহিলা রুনা বেগম, 50 ঊর্ধ্ব। স্থানীয়ভাবে পরিচিত ছিলেন একজন শান্তপ্রিয় নারী হিসাবে, কিন্তু তার লাশের অবস্থা দেখে থমকে গেছে তদন্ত কর্মকর্তারা। শরীর জুড়ে আঘাত, ছুরি চালানো হয়েছিল একাধিকবার, এবং রক্ত দিয়ে লেখা ছিল বিছানার মাথায়, শি নিউ টু মাচ। স্ক্রিনের রিপোর্টার আরও কাছে এসে ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, 3টি খুন, 3টি দিন, 3টি ভিন্ন জায়গায়। কিন্তু কাকতালীয় নয়, কারণ 3 জনের মধ্যে রয়েছে এক চমকপ্রদ সংযোগ। নয়না ইসলাম ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আর জাহারা খাতুন নামের এক মেয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। রুনা বেগম ছিলেন সেই জাহারার মা, এবং RS ভিলা সেই জায়গা যেখানে সম্প্রতি জাহারা থাকতেন। এক রহস্যময় ধনকুবের যুবক, দেশের টপ বিজনেসম্যান আজান আহান মির্জার সঙ্গে সে ছিল জাহারার স্বামী। কিন্তু এখন 3 খুনের পর জাহারা নেই, আজান নেই, তাদের কেউই খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ দেখেনি, কেউ জানে না তারা কোথায়। তাহলে কি জাহারাও খুন হয়েছেন, নাকি এই সমস্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় ছিলেন আজান মির্জা নিজেই? আর যদি তাই হয়, তাহলে জাহারা কি ছিলেন এই হত্যার আর এক শিকার, নাকি একজন সাক্ষী, নাকি এই রহস্যের পেছনে আছে এমন কিছু যা আমাদের কল্পনারও বাইরে? আমরা অপেক্ষা করছি আরও তথ্যের জন্য। এদিকে পুলিশ আজান মির্জা ও জাহারার নাম রেড অ্যালার্টে ঘোষণা করছে। তাদের খোঁজ চলছে, কিন্তু তারা কোথায় এখনো অজানা। স্ক্রিনে ধীরে ধীরে ভেসে ওঠে 2টি ছবি, জাহারার পাসপোর্ট সাইজের ছবি আর আজানের স্টাইলিশ প্রোফাইল। তলায় লাল হেডলাইনে মিসিং অর মার্ডার। 6 মাস পরে কানাডার টর্নেডো শহরে, বাইরে তুষারের চাদর বিছানো, যেন পৃথিবীটা হঠাৎ করে নিস্তব্ধ এক ক্যানভাসে পরিণত হয়েছে। সাদা বরফে ঢেকে আছে রাস্তাঘাট, গাছপালা আর বাড়িগুলো ছাদ। বাতাসে হালকা ঠান্ডা কুয়াশা, জানালার কাছে জমে থাকা শিশিরের রেখার সূর্যের আলো প্রতিফলিত হয়ে পড়ছে ঘরের মেঝেতে। টর্নেডো শহরের এক নিস্তব্ধ আধুনিক আবাসিক এলাকায় দাঁড়িয়েছে একটি দোতলা ডুপ্লেক্স হাউস। বাড়িটি সাদা ছাই রঙের কম্বিনেশনে বানানো, জানালাগুলোর প্রশস্ত, এবং চারপাশে এক টুকরো সিমসাম গার্ডেন। দেখে বোঝা যায় মালিক রুচিশীল এবং নিঃশব্দ জীবন পছন্দ করেন। ঘরের ভেতর ড্রয়িং রুমের নরম সাদা রাগের উপর একজোড়া কাঠের টেবিল আর 2টো স্লিম ডিজাইনের সোফা রাখা। দেওয়ালে একটি জল রঙের আঁকা পাহাড়ি দৃশ্য। কাঠের ফায়ারপ্লেস জ্বলছে মৃদু শিখায়, চারপাশে ছড়িয়ে দিচ্ছে উষ্ণতা। সেই ফায়ারপ্লেসের উল্টো পাশে বসে আছে এক মেয়ে, নাম এলিসা। সে হালকা ধূসর সোয়েটার পরে আছে, চুল খোলা, চোখে হালকা গাঢ়তা। তার মুখে এক ধরনের শান্ত বিষণ্ণতা, যেটা অভিজ্ঞতা ছাড়া আসে না। তার চোখে যেন হাজার গল্প লুকিয়ে রাখে। সে বসে আছে সোফায়, পাশে একটা কফির কাপ। পাশেই বসে আছে এক তরুণ, নাম অজানা। সে হয়তো বন্ধু, হয়তো সহায়ক, হয়তো কিছু বেশি। ছেলেটি নীল জ্যাকেট পরে আছে, চোখে বুদ্ধিক্ষিপ্ত চাহনি, তার কণ্ঠে এক ধরনের সতর্ক কোমলতা, যেন সে খুব সাবধানে মেয়েটির মনের দেওয়ালে ধাক্কা না দিয়ে কথা বলতে চাইছে। ছেলেটি মুচকি হেসে বলে, তোমার চেহারাটা আজকে বেশ ফ্রেশ লাগছে। কাল রাতে ঘুম হয়েছিল ভালো? এলিসা হালকা হেসে মাথা নাড়ে। মাঝরাতে একটু উঠেছিলাম, বাচ্চাটা হয়তো উল্টে পাল্টে ঘুরছিল,
আবার শুয়ে পড়েছিলাম। ছেলেটি চিন্তিত চোখে তাকায়। সব ঠিক তো? আমি চাইলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এগিয়ে দিতে পারি। না, ঠিক আছি, শুধু একটু ভারী লাগছে এই কদিন, হয়তো শীতের কারণেও হচ্ছে। ছেলেটি একটু উঠে গিয়ে সোফার পাশের ছোট্ট কম্বলটা ওর গায়ে জড়িয়ে দেয়। তোমার নিজের যত্ন নিতে শিখতে হবে এলিসা। এখন শুধু তুমি না, আরও একটা ছোট জীবন তোমার ভেতরে। এলিসা একবার পেটের দিকে তাকায়, মুখে এক ধরনের নীরব অভিব্যক্তি, যেন মায়া, যেন ভয় মিশ্রিত আশা। এলিসা আস্তে বলে, জানি মাঝে মাঝে অবিশ্বাস মনে হয় আমার, একা না থাকার অনুভূতিটা অন্যরকম। ছেলেটি হেসে বলে, তুমি কখনো একা ছিলে না এলিসা, আর হবেও না। ঘরের ভেতরে শান্তি, কিন্তু বাইরে বরফের সাদা স্থূপতায় যেন লুকিয়ে রাখে এক অদৃশ্য স্নায়ুচাপ। ঘরের ভেতরে নিঃশব্দ শান্তি। এলিসা সোফায় আচ্ছা হয়ে হালকা কম্বলের নিচে বসে আছে, তার এক হাতে কাপটা রাখা, অন্য হাতে সে পেটের উপরে আলতো করে হাত রাখে, চোখ বন্ধ, নিঃশ্বাস গভীর, যেন নিজের মধ্যে কিছু অনুভব করছে। হঠাৎ ছেলেটির ফোনটা বাজে, স্ক্রিনে ফ্ল্যাশ জ্বলে। ইনকামিং কল, ডক্টর মেভেল। আমি 1 মিনিটে আসছি, তুমি একটু রেস্ট করো। সে উঠে পাশের রুমে চলে যায়। দরজা বন্ধ হয়, কণ্ঠস্বর নিচু, কিন্তু ভেতরে উত্তেজনার চাপ। পাশের রুমে গিয়ে ফোনটা রিসিভ করে।